এই বাংলাদেশ অথর্ব, এই বাংলাদেশ অযোগ্য, এই বাংলাদেশ জঘন্য, এই বাংলাদেশ কুৎসিত, এই বাংলাদেশ নির্লজ্জ। এই বাংলাদেশ ক্রিকেট টিম এশিয়া কাপের ফাইনাল খেলাটা ডিজার্ভ করে না, কোনোভাবেই করে না। পাকিস্তানের কাছে আমরা যেভাবে হেরে গিয়েছি তাতে করে শুরুতে একটা তীব্র বিষণ্ণতার ভেতরে ঢুকে গিয়েছিলাম, কিন্তু এখন সেই জায়গাটা নিয়েছে রাগ, ক্রোধ। এই ক্রিকেট আমরা খেলি, এই আমাদের অ্যাপ্রোচ, এবং এই নিয়ে আমাদের এত বড় বড় কথা। কেন আমি এরকম কথাগুলো বলছি, এত স্ট্রং ওয়ার্ডস গুলো ইউজ করছি, সেইটা আমি আপনাদের একেবারে ইনসিডেন্ট ধরে ধরে দেখিয়ে দিব, এবং সেইটা শুধুমাত্র পাকিস্তানের বিপক্ষে এই পরাজয়ের তো ম্যাচের ক্ষেত্রে না, ওভারঅল আমাদের ক্রিকেটের প্রতি যে অ্যাপ্রোচ সেইটাতেও আরো নগ্নভাবে স্পষ্ট হয়ে যাবে যদি আপনারা জিনিসটা বুঝতে পারেন, যদি আপনারা জিনিসটা ধরতে পারেন। আসুন দেখি। আমার ঠিক আছে, ক্রিকেট খেলে একটা জয় পরাজয় থাকবে, একটা দল জিতবে, একটা দল হারবে, এবং বাংলাদেশের একটা ব্যাড ডেতে আমরা হেরে যেতে পারি, কিন্তু ওভারঅল ক্রিকেট খেলাটার প্রতি এক ধরনের একটা যেই জায়গাটাতে আমরা রয়েছি, খেলাটার প্রতি একটা অনেস্টি থাকতে হবে না, খেলাটার প্রতি একটা নিবেদন থাকতে হবে না, কিন্তু সেইটা আমাদের এই টিমের কাছ থেকে যখন দেখতে পাই না, তখন আসলে খুবই খুবই, ওই যে বললাম, শুরুতে হতাশ লাগে, বিষণ্ণ লাগে, তারপর রাগ লাগে। এই বাংলাদেশের জন্য আমরা গলা ফাটাই, এই বাংলাদেশের জন্য আমরা কলম ভাঙি, কিবোর্ড ভাঙি। এই বাংলাদেশের সাফল্যের কামনায় পুরো দেশ এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কোটি কোটি বাংলাদেশি রয়েছেন, বাঙালি রয়েছেন, তারা প্রার্থনা করেন। কোথায়, কাদের জন্য, কি কারণে? ভাই, আমি বলছিলাম যে আমি একেবারে ইনসিডেন্ট ধরে ধরে দেখিয়ে দেবো। আপনি তো মোটা দাগে যদি বলেন, তাহলে পাকিস্তানের সাথে এই ম্যাচটা জিতলেই বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, যেই ম্যাচে পাকিস্তান 135 রান করেছে। 135 তাদের করার কোনো কারণই ছিল না, কোনো রকম কোনো কারণ ছিল না, এবং সেই 135 পর্যন্ত তারা যেতে পেরেছে যে আমরা ফিল্ডিং এর আমাদের ওই ক্যাচগুলো ফালানোর কারণে। হ্যাঁ, এই দুবাই স্টেডিয়ামে ক্যাচ ধরা কঠিন এবং প্রত্যেকটা দলই মিস করছে, সবই ঠিক আছে, এবং এই বাস্তবতাকে মাথায় রেখেও আপনি যখন জানবেন যে বাংলাদেশ কি অপরচুনিটি গুলো লস্ট করেছে, আমি আমার টার্নিং পয়েন্টের ভিডিওটাতে বলেছিলাম যে 39টা রান বাংলাদেশ উপহার দিয়েছে পাকিস্তানকে। এক রানে থাকা হচ্ছে গিয়ে ওইখানে শাহিন শাহ আফ্রিদির ক্যাচ আমরা ফেলেছি, তিনি 19 করেছেন, এখানে 18 রান যোগ হয়েছে। 4 রানে থাকা নওয়াজের ক্যাচ আমরা ফেলেছি, তিনি হচ্ছে গিয়ে 25 রান করেছেন, এখানে 21 যোগ হয়েছে। 21 যোগ 18, ওই 39 রান যে আমরা উপহার দিয়েছি। পাকিস্তান ম্যাচ জিতেছে 11 রানে, আমরা ম্যাচ হেরেছি 11 রানে। ডিফারেন্সটা বুঝতে পারছেন? এখন দেখেন, আমরা ক্যাচ ফেলেছি কি, পারভেজ হোসেন ইমন ক্যাচটা ফেলেছেন, ইমন ক্যাচটা ফেলেছেন নওয়াজের, যিনি তখন হচ্ছে গিয়ে 4 রানে ছিলেন। এরপরে তিনি রান আউট চান্সও মিস করেছেন, এবং ব্যর্থতার সর্বনাশের 16 কলা পূর্ণ করে দিয়ে তিনি ব্যাটিং এ নেমে আউট হয়ে গেলেন 0 রানের সেকেন্ড বলটাতে। আমাকে একটা বলেন যে একজন ক্রিকেটার যখন কোনো একটা জায়গাতে খারাপ করেন, সেটা পুষিয়ে নেওয়ার কি তীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে থাকার কথা, অথচ তিনি ওই ফিল্ডিং ব্যর্থতাটাকে ব্যাটিং এও টেনে নিয়ে এসে 0 রানে আউট হয়ে গেলেন। আমাকে আপনি বলেন, পারভেজ হোসেন ইমন এই ম্যাচে 11-এ তানজিদ হাসান তামিমের আগে কিভাবে আসেন, কি করে আসেন? আজকে তানজিদ তামিম বাদ গেছে বলে আমি বলছি না ভাই, একটা ছেলে এইখানটাতে তিনি একটা স্কোর তো করেছেন, একটা তো 50 তো তিনি করেছেন। সো যখন তিনি একটা 50 করবেন, তখন আপনি পারভেজ ইমন কি করেছেন যে এর মধ্যে তাকে আনতে হবে? তিনি 0 রানে আউট হয়েছিলেন, বাদ পড়েছিলেন, যখন ফিরেছেন তখন একটা 21 রানের ইনিংস ভারতের সাথে খেলেছেন, কিন্তু ওই ইনিংসটা ইমনের পুরো ক্যারিয়ারের সবচেয়ে বিব্রতকর ইনিংসগুলোর মধ্যে একটা হয়ে থাকবে। বুমরা তাকে যেভাবে নাচিয়েছেন, এইটা হচ্ছে গিয়ে তিনি কোনোদিন ওইটার হাইলাইটস দেখতে চাইবেন না, চাওয়ার কথা না। আবার আজকে নেমে তিনি 0 রান করলেন, অথচ তানজিদ তামিমের পেছনে তো একটা 50 ছিল, তিনি রান করেন নাই, তারপরে কিন্তু একটা 50 তো ছিল, তাকে আপনি বাদ দিয়ে দিয়েছেন কি হিসাবে? আমাদের এখানে আরেকটা ক্যাচ যিনি ফেলেছেন শেখ মাহেদি, শেখ মাহেদির ওই জায়গাটাতে তিনি ক্যাচ ফেলেছিলেন যে শাহিন শাহ আফ্রিদির। মাহেদি তো শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচেও তো একটা ক্যাচ ফেলে দিয়ে বাংলাদেশের পরাজয়ের পথটা সুগম করেন নাই। ওইখান থেকে কি উন্নতির জায়গাটা হয়েছে আমাকে বলেন। আবারও যে এই টুর্নামেন্টে আবারও এরকম একটা ক্রুশাল ক্যাচ তিনি ফেলে দিয়েছেন, এই ক্যাচ দুইটা আমাদের কষ্ট করেছে বলে আমি এই আলোচনার কথাটা আগে বললাম। আমি যদি শেখ মাহেদির কথাটাও এখানটাতে বলি, তাকে 4 নম্বরে ব্যাটিং এ পাঠানো হয়েছে। একটা টি-20 টিমের 4 নম্বর ব্যাটসম্যান যদি শেখ মাহেদি হয়, ওই টিম জেতাটা ডিজার্ভ করে না ভাই, ফুল স্টপ, এখানে কোনো আলোচনার কিছু নাই। একটা টিমের শুধুমাত্র টপ 3 পরে হচ্ছে গিয়ে লোয়ার অর্ডার শুরু হয়ে যায়, এবং তারপরে গিয়ে আপনি ম্যাচ জিততে চাইবেন, কিভাবে এটা সম্ভব? একটা টিমের আপনি
তাওহিদ হৃদয় রান করেছেন 4 নম্বরে, তাকে আপনি কি কারণে এখন এই ম্যাচে লিটন দাস খেলতে পারবে না, অন্যান্য সব ইকুয়েশন মিলে আপনি তাকে নাড়িয়ে দিলেন কেন? ব্যাটিং অর্ডারের এই পজিশনটা তাকে কেন আপনি চেঞ্জ করালেন? শেখ মাহিদিকে আপনি 4 নম্বরে নামিয়েছেন স্লক করার জন্য, 5 নম্বরে আপনি নুরুল হাসান সোহানকে নামিয়েছেন স্লক করার জন্য। সবাই স্লক করবেন, আমরা 10 ওভারের মধ্যে ম্যাচ জিতে যাব, নাকি ওই যে 10 ওভারের মধ্যে ম্যাচ না জিতলে আমরা 135 রান করতে পারবো না? টিম ম্যানেজমেন্টের এই আস্থা, টিম ম্যানেজমেন্টে কি প্রপার ব্যাটসম্যানদের উপরে তার মানে কোনো আস্থা নাই? সেই জন্য টিম ম্যানেজমেন্ট এরকম করেছে। এবং আমি শেখ মাহিদির ব্যাটিংকে আমি দায়ী করছি না রে ভাই, তিনি তার সামর্থ্য নাই, তিনি কি করবেন? নুরুল হাসান সোহানকে এইখানটাতে খেলেছেন তিনি, যে 21টা বল তিনি খেলেছেন, 21টা বলের মধ্যে মানে 19টা বলে তিনি হচ্ছে গিয়ে স্লগ অ্যাটেম্প্ট করেছেন। এটা হয়, এটা হতে পারে, তার মানে টিম থেকে তাকে এই রোলটাই দেওয়া হয়েছে। এখানটায় তো ডাকআউট থেকে কোনো মেসেজ আসেনি, মেসেজ আসলে তো আমরা 10 বল পর সোহানের ব্যাটিং এর অ্যাপ্রোচ অন্যরকম দেখতে পারতাম। তাহলে একটা টিম এইভাবে একটা টিম মানে তাদের 11 সাজায় যে 4 নম্বরে যে যাবে সেও স্লক করবে, শেখ মাহিদি 5 নম্বরে যে যাবে নুরুল হাসান সোহান সেও স্লক করবে। জাকের আলী অনেক, তিনি এই টিমটার মধ্যে অফ ফর্মে আছেন, খুব খারাপ ফর্মে রয়েছেন, কিন্তু ওই গ্রাফটিং করে দলটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে তো তিনি বোধহয় পারতেন না, অথচ তাকে 7 নম্বরে নামতে হয়েছে, নেমেছেন তিনি। হয় তার কোনো সে ছিল না, অথবা তিনি নিজে হিরো হতে চেয়েছেন যে আমি শেষের দিকে নামবো, 10 বলে একটা যদি 15 রানের ইনিংস খেলে দলকে জেতাতে পারি, তাহলে হচ্ছে গিয়ে এই যে এই যত আলোচনা সমালোচনা ক্যাপ্টেন্সি নিয়ে সেগুলো নিয়ে আমি সবকিছু জবাব দেবো। ভাই একটা প্লেয়ার, সেই প্লেয়ারটা পুরো টুর্নামেন্টে একটা ছক্কা মারতে পারে নাই, বাংলাদেশের নাকি সবচেয়ে বড় বিগেস্ট 6 হিটার তিনি, জুলিয়ান উডের সাথে কাজ করে কত কিছু নাকি শিখে গিয়েছেন। এই টিমটা আপনি আমাকে বলেন যে এই টিমে জাকের আলী অনেক, এবং তার মাঠের তুমি যেভাবে চুইংগাম চাবান, আমি তো ক্রিকেট মাঠে রিচার্ড ছাড়া কাউরে এইভাবে চুইংগাম চাপাতে দেখি নাই। তো এই টিমটা কিভাবে মাঠের ক্রিকেটে যখন তিনি ডবল অঙ্কা একটা লবডঙ্কা, সেই টিম কেন কিভাবে তারা আসলে এশিয়া কাপের ফাইনাল খেলাটা ডিজার্ভ করে? আমাকে একটু ভাই বলেন তো দেখি, আমাকে একটু বলেন। শামীম পাটোয়ারি এই জায়গাটাতে তিনি একটা লাইফ পেয়েছিলেন, সেইটা কি তিনি কাজে লাগানোর মতো যথেষ্ট কিছু করতে পেরেছেন অন্য জায়গা থেকে? আমাদের এইখানটাতে আমি যেটা বললাম যে আমাদের এখানে ওপেনার 2 জন, 3 নম্বরে তাওহিদ হৃদয়, তারপরেই শুরু হয়ে গেছে আমাদের লোয়ার অর্ডার, শেখ মাহিদি হাসান, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, জাকের আলী অনেক। তাহলে হচ্ছে কি টিমের প্ল্যানিংটা কি করা হয়েছিল? শুধুমাত্র লিটন দাসের উপর নির্ভর করে কি একটা পুরো টিমের প্ল্যানিং করা হয়? আমাদের সিলেকশন প্যানেল থেকে শুরু করে কোচ ক্যাপ্টেন তারা আসলে কি করেছেনটা কি? আমাকে এটা একটু বুঝিয়ে বলেন তো। আমি দু একটা আর একটু ইনসিডেন্টের কথা আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই। একদম শেষ দিকের শামীম পাটোয়ারির কথাটা বলছিলাম। কেন শামীম পাটোয়ারির কথা বলছি? এই ম্যাচে আগে আপনি ফেরত যান, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে মেন্টালিটির কথা বলি। যেই ম্যাচে লাস্ট বলটাতে ডাবলস নেওয়ার চেষ্টা করতে যাওয়ার সময় জাকের আলী অনিক এবং শামীম পাটোয়ারি ছিলেন, শামীম পাটোয়ারি হাত দিয়ে থামিয়ে ডাবলসটা নেন নাই। ডাবলস নিলে বাংলাদেশ ওই ম্যাচ জিততো তা না, ডাবলস নিতে গেলে তিনি রান আউট হয়ে যেতেন মোটামুটি 95% শিওর, কিন্তু 5% তো চান্স ছিল দলের একটা রান যোগ হওয়ার, কিন্তু সেই রিস্কটাও তিনি আসলে নিতে চান নাই। কেন জানেন? কারণ সেলফিশ তিনি, সেলফিশ বাংলাদেশ টিমের সবাই সেলফিশ, ক্রিকেট খেলে নট আউট থাকতে চেয়েছেন। ঠিক একই রকম আরেকটু উদাহরণ দেই, আগের ম্যাচের উদাহরণ কেন দিলাম আমি বলি। আজকের এই ম্যাচটাতে আমাদের 9 উইকেট পড়ে গেছে, আমরা পাকিস্তানের কাছে হেরে গেছি, শেষ 2 ওভারে 33 রান প্রয়োজন। প্রথম বলটাতে রিশাদ একটা 4 মারলেন, 11 বলে 29 রান প্রয়োজন, হলেও তো হতে পারে অবস্থা, রাইট? নেক্সট ডেলিভারিটা থেকে রিশাদ কোনো হচ্ছে গিয়ে লং অনে ঠেললেন, হচ্ছে গিয়ে সিঙ্গেল তিনি রিফিউজ করলেন, সিঙ্গেল নিলেন না, কেননা অন্য প্রান্তের ব্যাটসম্যান হচ্ছে মুস্তাফিজুর রহমান। ফেয়ার এনাফ, 11 বলে 29 ছিল, 10 বলে 29 হয়েছে। ভেরি নেক্সট ডেলিভারিতে কেন আপনি আবার 1 রান নেবেন? কেন আপনি ওই নেক্সট ডেলিভারিতে 1 রান নিয়ে মুস্তাফিজকে আপনি আবার স্ট্রাইকে দিবেন? মুস্তাফিজের বলটা 4 হয়ে গেছে, সেটা অন্য আলোচনা, কিন্তু আমি বলছি মেন্টালিটির অবস্থাটা আমাদের কি? ওইখান থেকে বাংলাদেশকে ম্যাচ জেতানোর যদি 1% চান্স থাকে, সেটা রিশাদের ছিল লাস্ট উইকেট, কিন্তু রিশাদ ওই সময়টাতে 1 বলে সিঙ্গেল না নিয়ে পরের বলে আবার সিঙ্গেল নিয়ে দিয়েছেন, এবং ওভারে সেটা মাত্র 3rd বলটাতে যে তিনি নিজের জন্য অন্য প্রান্তে থাকতে পারেন, নট আউট থাকতে পারেন। আপনি আমাকে বলেন শ্রীলঙ্কা কি বলে চলে, পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচটা আমরা কিভাবে জিতবো? ভারতের বিপক্ষে ম্যাচটা ছেড়ে দিয়ে জিতবো? ভারতের বিপক্ষে ম্যাচ বাংলাদেশ খেলেছে এটা ধরে নিয়ে যে বাংলাদেশ এই ম্যাচটা হেরে গিয়েছে, নইলে ভারতের বিপক্ষে ম্যাচে আপনি তাসকিন আহমেদকে রেস্ট দিতে পারেন না, এইটা হইতেই পারে না। আপনি বলবেন যে ম্যানেজমেন্ট, বডি ম্যানেজমেন্ট, ইনজুরি ম্যানেজমেন্ট, T20 ম্যাচে 2 দিন 4 ওভার 8 ওভার বোলিং করতে পারবেন না,
তাহলে সারাদিন কিসের জিম করেন, সারাদিন কিসের ফিটনেস করেন? এইখানটাতে অস্ট্রেলিয়া এসে, এই দুবাইতে এসে 5 দিনের টেস্ট ম্যাচ খেলে যায় না? তো 2 দিন পর পর টি20 ম্যাচ খেলতে পারবেন না, আপনি তাসকিনকে রেস্ট দিয়ে দেন। রেস্ট তো দিয়েছেন, রাখেলে অনেক প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে আমাদের টিমে যে এতগুলা চেঞ্জ হয়েছে সেইটা হচ্ছে গিয়ে কম্বিনেশন এবং রেস্টের কথা বিবেচনা করে। তাসকিনকে আপনারা রেস্ট দেন, শেখ মাহিদিকে আপনারা রেস্ট দেন এই বিবেচনায় রেখে যে আপনারা হচ্ছে গিয়ে এই পাকিস্তানের সঙ্গে ম্যাচে এদেরকে লাগবে, আরো বেশি করে লাগবে, স্পেশালি হচ্ছে গিয়ে তাসকিনকে। ভারতের সঙ্গে ম্যাচে তারা হচ্ছে গিয়ে পাকিস্তানের সঙ্গে আপনারা যদি জিতিও আমরা, তো ফাইনালে কি আমরা ভারতের কাছে হেরে যাব? ভারতের সঙ্গে তো আমরা জিতবই না, এটা ধরে নিয়েই তো এদেরকে আমরা রেস্ট দিচ্ছি, রাইট? তাহলে যেই টিমটা ধরে নেয় যে আমাদের ফাইনালে উঠতে হলে ভারতকে ছেড়ে দিয়ে পাকিস্তানকে টার্গেট করতে হবে, সেই টিম আসলে ফাইনালে খেলার যোগ্য না। সেই টিম ডিজার্ভেডলি তারা হচ্ছে গিয়ে ফাইনাল থেকে ছিটকে গিয়েছে। এইটা 100% এটা ট্রু, 100% এটা সত্যি। আমাদের এই টিমের সেই ক্যাপাবিলিটির জায়গাটাই নেই। আমি কতগুলো ইনসিডেন্টের কথা বললাম এবং আমি যে নির্লজ্জ বলেছি খালি খালি বলি নাই। তখন খুবই ক্রাঞ্চ মোমেন্ট, বাংলাদেশ এই রান তারা করে জিততে পারবে কি পারবে না, আমাদের 3 উইকেট না 4 উইকেট চলে গিয়েছে, আমরা সবাই টেনশনে, 135 রান আমরা তারা করে জিততে পারবো না, এইরকম ঘটনাও ঘটবে পাকিস্তানের এই টিমের সাথে। ক্যামেরা ডাগ আউটে ধরলো এবং দেখলাম আমাদের নিয়মিত ক্যাপ্টেন লিটন কুমার দাস হি হি হা হা করে হাসাহাসি করতেছেন। এত মজা, এত আনন্দ, দলের মাঠে কি হইতেছে সেটার সঙ্গে কোন রকম কোনো সম্পর্ক নাই, কোন রকম কোনো প্যাশন নাই। এই যে কোটি কোটি মানুষের আবেগ, আমরা যে এত এখানটা আবেগ আক্রান্ত হচ্ছি, সেইটা তাদেরকে বিন্দুমাত্র স্পর্শ করে না। বরং দল জিতুক বা হারুক যাই হোক, সেইটাতে তারা এরকম অবস্থাতে বসে তাদের মুখে হাসি আসে, তাদেরকে এটাতে হচ্ছে গিয়ে সেলিব্রেট করতে হয়। আমি বুঝি যে এটা মাঠের ক্রিকেটের কোনো কিছু না, কিন্তু মাঠের ক্রিকেট থেকে এত দূরে থেকে, এত বিচ্যুত থেকে, তাহলে হচ্ছে গিয়ে এই ক্রিকেটটা খেলার মানেটা আসলে কি? আমরা তাই মানে হচ্ছে ওই যে অংশগ্রহণ করছি সেটাই আমাদের জন্য যথেষ্ট। আমাদের হেড কোচ একজন আছেন ফিল সিমন্স, নামকা ওয়াস্তে হেড কোচ, তার আসলে এই টিমটার মধ্যে কোনো রোলই নাই, কোনো ভূমিকাই আসলে নাই। ওই সালাউদ্দিন ভাই আমাদের যিনি হচ্ছে গিয়ে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ, তিনিই সবকিছু করেন। আমি দেখছিলাম ওই যে ম্যাচের মধ্যে সালাউদ্দিন ভাই বলছে নাসুম নাসুম তুই যা এরপরে তুই যা, মানে হচ্ছে সব ডিসিশন তার। এবং ফিল সিমন্স একটা হচ্ছে ঋষি সুলভ ভাব নিয়ে বসে থাকেন, মনে হয় মাসে মাসে যে টাকাটা পাচ্ছেন ওইটুকু এনশিওর হলেই তার জন্য যথেষ্ট। সো বাংলাদেশ কোনোভাবে যেই ক্রিকেটটা খেলেছে সেই ক্রিকেট খেলে এশিয়া কাপের ফাইনাল খেলাটা আমরা ডিজার্ভ করি না, পাকিস্তানের এই দলটার সাথে জয়টা আমরা ডিজার্ভ করি না। শোয়েব আক্তার যে ম্যাচ শেষে তার একটা দেশে টিভির অনুষ্ঠানে বলেছেন যে আজকে পাকিস্তান যে জিতছে সেইখানটাতে বাংলাদেশ আমাদের সাহায্য করেছে, কথাটা ভুল বলেন নাই, কথাটা মিথ্যা বলেন নাই। বাংলাদেশ এই ম্যাচটা মনে হয়েছে জিততেই চায় নাই। বাংলাদেশ মনে হয়েছে যে ক্রিকেট খেলাটা মানে জিতে যে তারা ফাইনাল খেলবে ওই রকম কোনো জায়গাটাই আসলে তাদের মোটেই আসলে ছিল না। সো বাংলাদেশের এই ম্যাচটা, এই পরাজয়টা আসলে আমাদের বুকে অনেক অনেক দিন ধরে আসলে বিঁধে থাকে। আমি জানি না ক্রিকেটাররা এটাকে আসলে কিভাবে নেবেন, কারণ এরপরেও তারা প্রেস কনফারেন্সে এসে বড় বড় কথা বলবেন, চ্যাটাং চ্যাটাং কথা বলবেন, কেননা তারা জানেন তাদের কোনো বিকল্প নাই, কেননা তারা জানেন ঘুরে ফিরে তাদের কাছেই বাংলাদেশ ক্রিকেটের ফিরতে হবে। সেই কারণে তারা আমাদেরকে, আমাদের আবেগকে জিম্মি করে তাদের যা খুশি তা করেন, এবং সেই যা খুশি তা করলে ক্রিকেট খেলাটার প্রতি তো এক ধরনের একটা রেসপেক্ট দিতে হবে, সেইটাও যখন তারা দেন না, তখন এশিয়া কাপের ফাইনাল খেলাটা এই অযোগ্য, অথর্ব, জঘন্য, কুৎসিত, নির্লজ্জ বাংলাদেশ টিম ডিজার্ভ করে না, কোনোভাবেই ডিজার্ভ করে না।